হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 12 তোমাদের থার্ড সেমিস্টারে তড়িৎ প্রবাহ মাত্রা যে চ্যাপ্টারটা রয়েছে। তো প্রথমেই চলো শুরু করি। আমরা তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু জানি কিউ বাই টি। তাহলে সংজ্ঞাটা কিভাবে দেবো? একক সময়ে, একক এই নিচেটাকে এক করতে হবে। তাহলে একক সময়ে যে পরিমাণ আধান হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহ মাত্রা বলি। আচ্ছা, এবার এটা যদি ধাতব পরিবাহী হয় তাহলে আমরা কিউ ইকুয়াল টু লিখতে পারি এন ই। ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, কারণ আমরা জানি যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো হচ্ছে যে তড়িৎ পরিবহন করে। তাহলে এনটা কি? এনটা হচ্ছে যে ইলেকট্রনের সংখ্যা, তাহলে এখানে বসিয়ে দিতে পারি এন ই বাই টি। এবার তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে আমরা জানি অ্যাম্পিয়ার। এবার এটা অনেক সময় অ্যাম্পিয়ার না দিয়ে কুলম পার সেকেন্ডও দেয়। তাহলে 1 অ্যাম্পিয়ার আর 1 কুলম পার সেকেন্ড দুটোই একই জিনিস, ডিফারেন্ট কিছু না। এইবার দেখো তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে আমরা একটা নতুন ফর্মুলা ইউজ করব যে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রা। তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রা যদি বলে তাহলে আমরা কি করব? I ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি, এভাবে ডেরিভেটিভ করব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি, এটা বলতে পারবো। এবার এই রিলেটেড একটা নিউমেরিক্যালস করাই। ধরো তোমাকে বললো যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে তার ফর্মুলাটা তোমাকে দিয়ে দিয়েছে I ইকুয়ালস টু 4 পাই সাইন পাই টি, এত অ্যাম্পিয়ার। এবার তোমাকে বলে যে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 1 সেকেন্ডের মধ্যে মোট কত আধান প্রবাহিত হয় সেটা বের করো। তাহলে এটা এই ফর্মুলায় করবো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন চাওয়া হবে 0 থেকে 1, আই এর জায়গায় 4 পাই সাইন পাই টি ডিটি বসিয়ে দেবে। এটা ইন্টিগ্রেশন করলে এটা মাইনাস আসবে, যেহেতু সাইন আছে, সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে কস। তাহলে কস পাই টি, নিচে একটা পাই আসবে, পাই পাই কেটে যাবে, 401। ঠিক আছে, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে -4 কমন নিয়ে নিলে। এবার এখানে একবার 1 বসাও, 1 বসালে cos পাই মানে -1, আর একবার 0 বসাও, 0 বসালে 1, তাহলে এটা হচ্ছে যে 8, তাহলে এটা হবে 8 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে আমরা ইজিলি করতে পারবো। এইবার দেখো তড়িৎ প্রবাহের দিক। কোনো একটা যদি আমার সার্কিট থাকে, ধরো এটা সার্কিট আছে, তাহলে এখানে আমি একটা ব্যাটারি কানেক্ট করেছি। তাহলে ব্যাটারির এইটা হচ্ছে পজিটিভ আর এইটা হচ্ছে যে এটা ব্যাটারির এইটা হচ্ছে ধরো পজিটিভ আর এইটা হচ্ছে নেগেটিভ। তার মানে কি এই দিকের বিভবটা বেশি, এই দিকের বিভবটা কম। তাই তড়িৎ প্রবাহ মাত্রাটা কোন দিকে থেকে কোন দিকে হবে? প্লাসের থেকে মাইনাসের দিকে হবে। আর ইলেকট্রনের প্রবাহ হচ্ছে আমরা জানি যে তড়িৎ প্রবাহের উল্টো দিকে হয়। তাহলে তড়িৎ প্রবাহ যদি এই দিকে হয় তাহলে ইলেকট্রনটা আস্তে আস্তে ইলেকট্রনটা কোন দিকে যাবে? ইলেকট্রনটা হচ্ছে এই দিকে যাবে, উল্টো দিকে। তাই ইলেকট্রনের প্রবাহ যদি জিজ্ঞাসা করে তাহলে কি হবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এরপরে দেখো যে আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে দু রকমের হতে পারে। একটা হচ্ছে সমপ্রবাহ, যেটাকে আমরা ডিসি বলি, আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ, যেটাকে আমরা এসি বলি। সমপ্রবাহ কাকে বলে? যে প্রবাহের ডিরেকশনটা বা অভিমুখটা সময়ের সঙ্গে সঙ্গে অভিমুখ এবং মান দুটোই হচ্ছে অপরিবর্তিত থাকে, তাকে আমরা কি বলি? সমপ্রবাহ বলি। আর পরবর্তী প্রবাহ মানে যার অভিমুখ এবং দিক সময়ের সঙ্গে সঙ্গে হচ্ছে পরিবর্তিত হয়, সেই ধরনের তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কি বলি? পরবর্তী প্রবাহ। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস। তারপরে আছে দেখো কোষ, তড়িৎ কোষ। তো তড়িৎ কোষে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়? সেটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তড়িৎ কোষ দু রকমের হতে পারে, একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে গৌণ কোষ। প্রাথমিক কোষ কোনগুলোকে বলবো? যেগুলোকে আমরা হচ্ছে রিচার্জ করতে পারি না। যেমন ধরো আগেকার দিনে যে ব্যাটারিগুলো ছিল, আগেকার দিনে যে টর্চের ব্যাটারিগুলো ছিল, সেই ব্যাটারিগুলোকে একবার ফুরিয়ে গেলে ফেলে দিতে হতো, মানে যেগুলোকে আমরা নির্জল কোষ বলি, নির্জল কোষ। তো এইগুলোকে আমরা কি বলি? প্রাথমিক কোষ। আর গৌণ কোষ কোনগুলো? যেগুলোকে আমরা হচ্ছে যে বারবার রিচার্জ করে পুনরায় হচ্ছে বারবার ব্যবহার করতে পারি। যেমন ধরো মোবাইলে যে ব্যাটারিটা রয়েছে সেটা হচ্ছে একটা গৌণ কোষ। তো এগুলো জেনে রাখা ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখো যেটা করব, তড়িৎ প্রবাহের ফল। তারপরে যেটা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফল। তড়িৎ প্রবাহের ফলে কি কি হতে পারে? প্রথম হচ্ছে যে তাপ উৎপন্ন হতে পারে, সেটাকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এটা মাধ্যমিকে পড়ে এসছো। 2 নম্বরে কি হতে পারে? একটা তারের মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা যাই,
তাহলে কি হবে, তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এটাকে কি বলে, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল। আর একটা কি হতে পারে, তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল। রাসায়নিক ফল এটা কি, এটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ যখন আমরা করি, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ যখন আমরা করি তখন সেই সাবস্টেন্সটা থেকে কি হয়, সেই যে ধরো কপার সালফেটের তুমি তড়িৎ বিশ্লেষণ করলে, যে সেখান থেকে কপার অ্যান্ড সালফেট দুটো আয়ন হচ্ছে তৈরি হচ্ছে, তাহলে নতুন দেখো তুমি আয়ন পাচ্ছ, ঠিক আছে, এই যৌগটা ভেঙে গিয়ে নতুন দুটো আয়ন পাচ্ছ, সেই জন্য এটাকে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল। নেক্সট হচ্ছে দেখো যেটা ওহমের সূত্র। ওহমের সূত্র, ওহমের সূত্র হচ্ছে যে, আচ্ছা এখানে হয়ে যাবে, ওহমের সূত্র হচ্ছে, ওহমের সূত্র, ওহমের সূত্র কি বলছে যে এরকম একটা পরিবাহী রয়েছে, তাহলে পরিবাহীটার একটা রোধ আছে, সেই রোধটাকে আমি আর বললাম, এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ভিএ বলছি, এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ভিবি বলছি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য সেটা কত হবে, ভিএ মাইনাস ভিবি, অবশ্যই ভিএটা গ্রেটার দ্যান ভিবি, কেননা কারেন্টটা এইদিকে যাচ্ছে, তাহলে এটাকে অবশ্যই বড় হতে হবে। তাহলে এটা হচ্ছে কি বলছে, সমানুপাতিক কার সঙ্গে, কারেন্টের সঙ্গে বা তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে। তাহলে এই সমানুপাতিক তুলে দিলে একটা কনস্ট্যান্ট নিতে হয়, সেই কনস্ট্যান্টটাকে এখানে আমরা আর নিলাম, তাহলে এটাকে আমরা বলছি রোধ, ঠিক আছে, রোধ। এইটাকে আমরা ছোট করে ভি ইকুয়ালস টু আই আর লিখি, বুঝা গেছে। বেশ, এইবার দেখো আর এর একক হচ্ছে কত, একক হচ্ছে এসআই পদ্ধতিতে ওহম। এবার ওহমটা অনেক সময় এরকম করে লেখা হয় ভোল্ট পার অ্যাম্পিয়ার, এরকমও থাকতে পারে, ভোল্ট পার অ্যাম্পিয়ার, কারণ আর ইকুয়াল টু কি হয়ে যাবে, ভি বাই আই, তাহলে ভি এর একক হচ্ছে ভোল্ট আর আই এর একক হচ্ছে যে অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ারও থাকতে পারে অপশনে। এবার যদি আমরা ওহমের সূত্রের গ্রাফটা আঁকি, তাহলে গ্রাফটা আমরা কিরকম পাবো, গ্রাফটা যদি আমরা আঁকি ধরো এরকম, এইদিকে আমরা ভোল্টেজ ডিফারেন্স নিলাম, এইদিকে আমরা কারেন্ট নিলাম, ঠিক আছে, তাহলে এই গ্রাফটা কিরকম হবে, এটা গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা হয়, তাহলে এই ধরনের পরিবাহীগুলোকে আমরা কি বলি, যারা ওহমের সূত্র মেনে চলে তাদের ক্ষেত্রে কি বলবো, ওহমীয় পরিবাহী, ওহমীয় পরিবাহী। তাহলে এখানে দেখো ভি ইকুয়ালস টু আই আর যদি হয়, তাহলে আই ইকুয়ালস টু আমি বলতে পারি 1/r ইন্টু ভি, 1/r ইন্টু ভি। তাহলে এই জিনিসটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটা একটা y ইকুয়াল টু এম এক্স ফরম্যাট, ঠিক আছে, y ইকুয়াল টু এম এক্স ফরম্যাটের গ্রাফ কিরকম হয়, এদিকটা y অ্যাক্সিস এদিকটা x অ্যাক্সিস, সেটা অবশ্যই স্ট্রেট লাইন হয়, এবং এখানে কোনো সি পার্ট নেই, তাহলে এটা অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা হবে। নেক্সট, যদি গ্রাফটা হচ্ছে স্ট্রেট লাইন না হয়, ঠিক আছে, ধরো এরকম একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে, যেখানে এদিকটা আই এদিকটা ভি, তো এই ধরনের গ্রাফগুলোকে আমরা কি বলি, বা এই ধরনের গ্রাফ যারা ফলো করে সেই সকল পরিবাহীকে আমরা কি বলি, অওহমীয় পরিবাহী, ঠিক আছে, অওহমীয় পরিবাহী। তাহলে এখানে দেখো গ্রাফটা কিন্তু লিনিয়ার বা স্ট্রেট লাইন না, এখানে কার্ভড হয়ে গেছে, বেঁকে গেছে, তাহলে রিলেশনটা আই এবং ভি এর মধ্যে সমানুপাতিক রিলেশন কিন্তু নয় এখানে। যেমন এর একটা ভালো খুব পপুলার এক্সাম্পল হচ্ছে অর্ধ পরিবাহী, যেটা আমরা পরবর্তীকালে ডিটেলসে পড়বো। তো অর্ধ পরিবাহী কিন্তু ওহমের সূত্র মেনে চলবে না, কারণ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে গ্রাফ হচ্ছে কখনো আই ভি গ্রাফ যদি তুমি প্লট করো সেটা কখনোই স্ট্রেট লাইন বা সরলরেখা আসবে না। এইবার হচ্ছে যে এই যে রোধটা হচ্ছে যে কার কার উপর ডিপেন্ড করবে, সেটা মনে রাখার ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে রোধটা হচ্ছে যে পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, রোধটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর রোটাকে কি বলে, রোধাঙ্ক বলে। রোধাঙ্ক কার উপর নির্ভর করে, তারের উপাদানের উপর, তারের উপাদানের উপর। তারের উপাদান মানে কি, তারটা কি দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি হলে একরকম হবে, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হলে একরকম হবে। তাহলে এখান থেকে বোঝা গেছে যে রোধ কার কার উপর নির্ভর করছে, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং হচ্ছে যে তারের উপাদানের উপর। আর একটা আছে উষ্ণতার উপর নির্ভর করে, সেটা আমরা পরবর্তীকালে দেখবো। বেশ, এবার দেখো এই যে রো রয়েছে, এই রোটাকে আমরা আপেক্ষিক রোধও বলি, ঠিক আছে, তাহলে আপেক্ষিক রোধের এটা যদি আমরা মাত্রা করি, একক করি, তাহলে কি হবে, আর ইন্টু এ বাই এল, আর এর একক হচ্ছে ওহম, আর এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, আর লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে মিটার, তাহলে এটা হয়ে যাবে ওহম মিটার। এবার ওয়ান বাই রোধাঙ্ক, এটাকে কি বলে, পরিবাহিতাঙ্ক, তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হয়ে যাবে, পরিবাহিতাঙ্কের একক হয়ে যাবে ওহম মিটার টু দি পাওয়ার -1।
বেশ, নেক্সট আমরা চলে যাব আচ্ছা, এখান থেকে একটা নিউমেরিক্যালস করিয়ে দিই। এই নিউমেরিক্যালসটা খুব ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যালস, যে ধরো একটা তারের দৈর্ঘ্য রয়েছে এল, ঠিক আছে, সেই তারটাকে আমি টেনে হচ্ছে তার দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দিলাম, ঠিক আছে, টেনে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দিলাম, তাহলে তার এই তারটা রোধ ছিল আর, তাহলে এখন নতুন রোধটা কত হবে? টেনে দৈর্ঘ্যটা হচ্ছে দ্বিগুণ করেছি, তাহলে নতুন যে রোধটা হবে সেটা আর প্রাইম দিলাম। তাহলে দেখো তারটা তো পরিবর্তন করিনি, তাহলে রোধাঙ্কটা একই থাকবে, কারণ রোধাঙ্ক শুধুমাত্র তারের উপাদানের উপর নির্ভর করে, তাহলে রোটা এক থাকছে, আর দৈর্ঘ্যটা দ্বিগুণ করে দিয়েছে, তাহলে 2l। আর মনে রাখবে যে দৈর্ঘ্যটা যতটা বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ঠিক ততটাই কমবে, তাহলে এটা যদি 2l হয় এটা হয়ে যাবে a/2, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এটাকে রো l বাই a, আর 2 হয়ে গেল 4, তাহলে এইটা আগের রোধ ছিল, তাহলে এইটা আগের রোধ যদি থাকে 4r, তাহলে রোধটা যেটা থাকবে তার হচ্ছে 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আগের রোধটা যদি 10 ওহম থাকে, তাহলে এখন রোধটা কত হয়ে যাবে? 40 ওহম। একইভাবে দৈর্ঘ্যটা যদি আমি ধরো বললাম 4 গুণ বৃদ্ধি করেছি, তাহলে কত হবে? 4 এর স্কোয়ার, ঠিক আছে, 4 এর স্কোয়ার মানে 16r হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই যে দৈর্ঘ্যটা যতটা বাড়াচ্ছি ক্ষেত্রফলটা ততটাই কমছে, কেন? কেননা আয়তনটা যাতে একই থাকে, আয়তনটা একই থাকে, যেমন ধরো এখানে 2l, আচ্ছা আগের আয়তনটা কত ছিল? আগের আয়তনটা ছিল l ইন্টু a, আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল। আর এখানে দেখো দৈর্ঘ্যটা 2l হয়ে গেছে, আর ক্ষেত্রফলটাকে যদি a/2 করে দিই, তাহলে 2 কেটে যাবে, দেখো l এই আসছে, তার মানে কি আয়তনটা হচ্ছে যে অপরিবর্তিত থাকবে, আয়তনটা অপরিবর্তিত রাখতে হবে টেনে যদি করে, আর যদি কেটে করে তাহলে তখন হাফ হাফ হয়ে যাবে, ঠিক আছে। ধরো একটা বললাম যে একটা তার রয়েছে যার রোধ হচ্ছে আর, তো এটাকে কেটে আমি হাফ করলাম, হাফ হাফ ভাবে কাটলাম, অর্ধেক করে কাটলাম, তাহলে রোধ কত হবে? r/2 হবে, কেননা আর হচ্ছে প্রপোর্শনাল টু l। তো কাটা আর টানা দুটো কিন্তু আলাদা জিনিস। বেশ, নেক্সট হচ্ছে আমরা যাব রোধের উষ্ণতা গুণাঙ্ক, ঠিক আছে, রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটাকে আমরা আলফা দিয়ে লিখি, ঠিক আছে। এর ফর্মুলাটা মনে রাখবে RT মাইনাস R0 বাই R0 টি, বা এখানে ডেল্টা টিও লিখতে পারি আমরা, ডেল্টা টি। তাহলে আলফাটা মানে কি? দেখো R0টা হচ্ছে যে 0°C উষ্ণতায় রোধ, আর টিটা হচ্ছে যে T°C উষ্ণতায় রোধ, আর ডেল্টা টিটা হচ্ছে যে ডিফারেন্সটা, তাহলে T মাইনাস 0, তাহলে এটা আমরা T মাইনাস 0 মানে এটাকে আমরা টিউ লিখতে পারি, ঠিক আছে। তাহলে ডেল্টা টিটা এখানে টি লিখলেও কোনো অসুবিধা নেই। বেশ, এইবার দেখো এর ইউনিটটা কি হবে, এর এককটা কি হবে? রোধ রোধ ক্যান্সেল হয়ে যাবে, উপর নিচে রোধ রোধ আছে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে টি আছে নিচেতে, তাহলে নিচেতে আমার যদি আমরা সেন্টিগ্রেডে করি, তাহলে 1/°C, 1/°C মানে °C⁻1, আর কেলভিনে বললে Kelvin⁻1। এবার আলফার মান কারো কারো ক্ষেত্রে ধনাত্মক হয়, কারো কারো ক্ষেত্রে হচ্ছে যে ঋণাত্মক হয়, ঠিক আছে। ঋণাত্মক হয় কয়েকটার ক্ষেত্রে, সেটা মনে রাখতে হবে। আলফার মান ঋণাত্মক হয় কার্বনের ক্ষেত্রে, আর হচ্ছে কনস্ট্যান্টাইনের ক্ষেত্রে হয়, আর হচ্ছে সেমিকন্ডাক্টর যেগুলো মানে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে হয়, ঠিক আছে। আর বাকি ধাতব পদার্থের ক্ষেত্রে আর হচ্ছে যে সবসময় ধনাত্মক হয়। ধাতব পদার্থের ক্ষেত্রে কি হয়? উষ্ণতা যদি আমরা বাড়াই, উষ্ণতা বাড়ালে রোধ হচ্ছে বাড়ে, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয়? উষ্ণতা বাড়ালে রোধ হচ্ছে যে কমে যায়। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে যদি আমরা সাজিয়ে একটু লিখি, এই যে ফর্মুলাটা লিখলাম এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা এরকম পাবো RT = R0 1 প্লাস আলফা টি। তাহলে এই ফর্মুলায় আমরা নিউমেরিক্যালস করতে পারি। যেমন ধরো
আমি বললাম একটা সহজ নিউমেরিক্যাল দিয়ে এখান থেকে ধরো আমি বললাম যে একটা তারের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক যেটা, সেটা আমি তোমাকে বলে দিয়েছি 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এইবার আমি তোমাকে বললাম যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রোধের ভ্যালুটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 8 ওহম। তাহলে তুমি আমাকে বের করে বলো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রোধ হচ্ছে কত হবে। তাহলে তোমার ইকুয়েশন কি 8, এই দেখো এটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে আমি কি করব 8t, তাহলে একবার 30 বসাবো, একবার হচ্ছে 100 বসাবো। তাহলে 30 তে আমার রোধ কত 8, তাহলে 8 ইকুয়ালস টু 801, আলফা দেওয়া আছে কত 2.5, তাহলে 2.5 আর উষ্ণতা কত 30, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে 801 প্লাস এটা আসছে তোমার 5 8 1, তাহলে 75, 750 মানে হচ্ছে 75। বেশ, তাহলে এই একটা ইকুয়েশন পেয়ে গেলে। এই ইকুয়েশনটা তুমি নাম্বারিং করে দাও 1, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে সেইটা এখানে একবার 100 বসাবে। তাহলে সেটা আমার চেয়েছে, তাহলে আমরা সেটা জানি না, তাহলে এটাকে আর 100 বলছি। ঠিক আছে, সেটাকে আমরা আর 100 বলছি। এটা মুছে দিই। এটাকে আমরা আর 100 বলছি। তাহলে তার ভ্যালুটা কত হবে 801 প্লাস আলফা 2.5 ইন্টু উষ্ণতা কত 100। তাহলে এটা আমরা বলতে পারি 801 প্লাস 250, মানে এটা। বেশ, এইবার তুমি কি করবে, এইটাকে এটা 2 নম্বর ইকুয়েশন দাও, তাহলে 2/1 করে দাও। তাহলে 2/1 করে দিলে হচ্ছে আর 100/8 ইকুয়ালস টু, দেখো 80 80 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে আছে এটা 251 আর এটা হচ্ছে যে 75, 75 1, তাহলে 76। আচ্ছা, তাহলে আর 100 ভ্যালুটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে 251/76 ইন্টু 8। এবার এটা ক্যালকুলেশন করবে, যত বেরোবে তত ওহম। বেশ, এইবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে রোধের সমবায়। রোধের সমবায়, রোধের দু রকম সমবায় আছে, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে যে সমান্তরাল সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, এরকম 3টে রোধ রয়েছে, ধরো 3টে দিয়ে আমরা করছি। এই 3টের পরিবর্তে যদি আমরা এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এই 3টে খুলে দিয়ে যদি আমরা একটা রোধ লাগাই, তাহলে সেটাকে বলা হয় তুল্য রোধ। ঠিক আছে, এটা আর, এটা আর, এটা আর, এটা R1, এটা R2, এটা R3, আর এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে VA আর এটা হচ্ছে VB। ঠিক আছে, বা ধরো একটা ব্যাটারি লাগিয়ে দিই, তাহলে সহজ হবে। এটা এখান থেকে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম। ঠিক আছে, এক মিনিট। তাহলে এইটা ধরো এই একটা ব্যাটারি লাগানো আছে, এই ব্যাটারিটা আমরা বললাম ভি, একইভাবে এটাও ভিতে লাগানো আছে। তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরো আমি ধরলাম আই, এর মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে আই। তাহলে আমরা জানি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্টটা একই থাকবে। কারেন্টটা একই থাকবে। তাহলে এইখান থেকে এই দুটো বিন্দুর মধ্যে যদি আমরা বিভব পার্থক্য V1 বলি, একইভাবে R2 এর অ্যাক্রসে যদি V2 বলি, R3 এর অ্যাক্রসে যদি আমরা V3 বলি, তাহলে এই টোটাল এইখান থেকে এতটা, এই যে পয়েন্টটা আছে, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত, সেটা হচ্ছে V।
তাহলে ভি সমান আমরা বলতে পারি V1 প্লাস V2 প্লাস V3। তাহলে V1 এর ভ্যালু কত হবে? প্রত্যেকের মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে, তাহলে I R1, V2 হবে I R2, V3 হবে I R3। তাহলে I তুমি কমন নিয়ে নাও, তাহলে R1 প্লাস R2 প্লাস R3। এটা 1 নম্বর ইকুয়েশন দাও। একইভাবে এই সার্কিটে যদি করি, এই সার্কিটে তো একটাই রোধ আছে, তাহলে V ইকুয়ালস টু কি হয়ে যাবে? I R। তাহলে R সমান, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি, তাহলে R সমান আমরা বেরিয়ে যাচ্ছে কি R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমরা জানি যে শ্রেণীতে রোধগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায় পরপর। নেক্সট হচ্ছে আমরা সমান্তরালে চলে যাব। আচ্ছা, সমান্তরালে কি রকম? ধরো এরকম রয়েছে, এবার এইটাকে আমরা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিয়েছি, আর এই তিনটে খুলে দিয়ে যদি একটা লাগিয়ে দিই, তাহলে তখন সেটা হয়ে যাবে তুল্য রোধের সার্কিট। এটা ভি বললাম, এটা R1, এটা R2, এটা হচ্ছে R3। এর মধ্য দিয়ে যাচ্ছে I1, এর মধ্য দিয়ে যাচ্ছে I2, এর মধ্য দিয়ে যাচ্ছে I3। আর এইটা ভি, এর মধ্য দিয়ে যাচ্ছে I, আর এটা হচ্ছে R। এবার বলো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোন রাশিটা একই থাকবে প্রত্যেকটা রোধের অ্যাক্রসে? সেটা হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, সেটা হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, এই দুটো পয়েন্টের এই রোধের অ্যাক্রসে যদি দেখো, এই রোধের অ্যাক্রসে যদি দেখো, এই রোধের অ্যাক্রসে যদি দেখো, প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে এই ভি। ঠিক আছে, এবার এইখানে ধরো মেন কারেন্ট যেটা মূল প্রবাহ মাত্রা, সেটা আই বললাম আমরা। তাহলে আমি লিখতে পারি আই ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। এই কারেন্টটা এখানে তিনটে ব্রাঞ্চের মধ্যে ভাগ হয়ে গেছে। তাহলে I1 এর ভ্যালু কত হবে? এই রোধটার মধ্যে দিয়ে কারেন্ট, তাহলে এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত? ভি। আর রোধটার ভ্যালু কত? R1, তাহলে ভি বাই R1। একইভাবে I2 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত? ভি। রোধ কত? R2, ভি বাই R3। তাহলে এটাকে তুমি 1 নম্বর দাও। এবার এই সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা বার করো 2 নম্বরের সার্কিটের ক্ষেত্রে, বা যেটা আমরা তুল্য রোধের সার্কিট করেছি। তাহলে I সমান সেটা কি হয়ে যাবে? ভি বাই আর। তাহলে এই দুটোকে যদি আমরা তুলনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 বাই আর ইকুয়ালস টু হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এবার চলতে থাকবে, যদি n সংখ্যক থাকে 1 বাই Rn। এবার আমরা জানি শর্টকাট যদি দুটো থাকে, তখন জাস্ট দুটো রোধকে গুণ করে দুটো রোধকে নিচেতে আমরা যোগ করে দেবো। এটা দুটো রোধ থাকলে তখনই হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে তুল্য রোধের ফর্মুলা। বেশ, এইবার তোমাকে একটা সার্কিট দিচ্ছি, যে সার্কিটটা তোমরা তুল্য রোধ বের করে বলো যে ভ্যালুটা কত হবে। এইটা আমি তোমাকে বললাম ধরো 100, এটা বললাম 200, আর এটা বললাম 100। আমি তোমাকে বললাম এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। তাহলে সার্কিটটা খুব সহজ। দেখো এইখানে কোন দুটো বিন্দুর মধ্যে বের করতে বলেছে সেটা দেখবে, এই দুটো বিন্দুর মধ্যে বের করতে বলেছে। তাহলে এই দুটো বিন্দুতে কিভাবে আছে, এই দুটো দেখো, এইটা পাশাপাশি আছে, এইটা পাশাপাশি যদি থাকে, তাহলে সেটাকে আমরা শ্রেণীতে বলতে পারি। তাহলে এইটা হচ্ছে শ্রেণীতে আছে। তাহলে ছবিটা যদি আর একবার আঁকি, এ আর বি এর মধ্যে হচ্ছে 100 ওহম লাগানো আছে, এটা এ, এটা হচ্ছে যে বি। আর এই দুটো যদি শ্রেণীতে থাকে, তাহলে কত হচ্ছে? 300। তাহলে 300। এখন বলো এই দুটো কি রকম আছে? এই দুটো হচ্ছে প্যারালালে আছে বা সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে তাহলে কত? 100 ইন্টু 300 বাই 300 প্লাস 100 মানে হচ্ছে 400। তাহলে হচ্ছে 3000 বাই 400 কেটে দাও, তার মানে এটা 2 দিয়ে কাটলে 250 বাই হচ্ছে 2। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 250 বাই 2 ওহম। এবার এটাকে তুমি পয়েন্টে বা দশমিকে চাইলে করতে পারো ইজিলি, এত ওহম। আচ্ছা, নেক্সট আমরা ধরো বললাম
আর একটা সার্কিট দিই, ধরো এটা এই সার্কিটটা বলো। ধরো আমি দিলাম একটা সার্কেল, এই সার্কেলের এখান থেকে এইটা হচ্ছে এরকম এরকম, এইটা হচ্ছে 2 ওহম, আর এইটা হচ্ছে 6 ওহম, আর এইটা হচ্ছে 1.5 ওহম। আর এইখানে আমি একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, এই হচ্ছে আমার ব্যাটারি। ব্যাটারিটার ভোল্টেজটা তোমাকে দিয়ে দিয়েছি 6 ভোল্ট। আর এইখানে আর একটা রোদ দিয়েছি, এই রোদটা হচ্ছে 3 ওহম। তাহলে তুমি আমাকে বলো যে কারেন্ট কত হবে, মানে ব্যাটারিটা কত তড়িৎ প্রবাহ মাত্রা এই সার্কিটটায় পাঠাবে, কারেন্টটা আমি জানতে চেয়েছি। তাহলে প্রথমে আমাকে অবশ্যই তুল্য রোধ বের করতে হবে। তাহলে তুল্য রোধ যদি আমাকে বের করতে হয়, এই সার্কিটটাকে আমাকে ভালো করে দেখতে হবে। দেখো এই যে লাইন, আচ্ছা কালারটা আমি চেঞ্জ করে নিয়ে দাঁড়াও, বুঝতে অসুবিধা হবে। এ দেখো এই যে পয়েন্টটা আছে আর এইখানে, এর মাঝে কোনো রোধ আছে? রোধ নেই, সিম্পল তার দিয়ে জোড়া আছে, তাহলে এটা একই বিভবের পয়েন্ট হবে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটা কিন্তু সেম, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা যদি ফ্রেশ করে আঁকি, ধরো এইখানে আমি একটা পয়েন্টটার নাম দিচ্ছি এ পয়েন্ট। বেশ, এইবার দেখো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের একটা নাম দাও। এই পয়েন্টটার আমরা নাম দিলাম সি পয়েন্ট। ওকে, এটা নাম দিলাম আমরা সি পয়েন্ট। বেশ, এইবার দেখো এ আর সি এর মধ্যে লাগানো আছে কত? 2। তাহলে তুমি লাগিয়ে দাও এ আর সি এর মধ্যে 2। বেশ, এরপরে দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু সেম পয়েন্ট, কারণ এটা পুরো তার দিয়ে জোড়া আছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি পয়েন্ট বলতে পারি আমরা? এ পয়েন্ট। তাহলে এ আর সি এর মধ্যে লাগানো আছে এটা 6, তাহলে এ আর সি এর মধ্যে আর একটা লাগানো আছে 6। বেশ, এইবার দেখো এটা এ পয়েন্ট, আর এইটা কি পয়েন্ট? এটা হচ্ছে এই প্রান্তে লাগানো আছে, তাহলে এটার একটা নাম দাও। এটা ধরো আমি নাম দিলাম বি পয়েন্ট, ঠিক আছে। তাহলে বি পয়েন্ট একটা আলাদা পয়েন্ট, এইটা হচ্ছে আমার বি পয়েন্ট ধরলাম। তাহলে দেখো এই যে 3 ওহমটা আছে, এই 3 ওহমটা কার কার মধ্যে লাগানো আছে? এ আর বি এর মধ্যে। আচ্ছা, এ আর বি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম পয়েন্ট নয় কেন? কারণ মাঝে দেখো রোধ আছে, তাহলে সেম পয়েন্ট আমরা বলতে পারবো না। তাহলে এ আর বি এর মধ্যে কত লাগানো আছে? 3। তাহলে এ আর বি এর মধ্যে তুমি লাগিয়ে দেবে 3। বেশ, তাহলে এ আর বি এর মধ্যে 3 হয়ে গেল, 2 হয়ে গেল, 6 হয়ে গেল। এবার এইটা দেখো বি সি এর মধ্যে লাগানো আছে, বি সি এর মধ্যে 1.5। তাহলে বি সি এর মধ্যে 1.5, এটা হচ্ছে 1.5। তাহলে সবগুলো হলো 1টা 2টো 3টে 4টে রোধই আমার লাগানো হয়ে গেছে। এইবার আমার চাই কোন দুটো পয়েন্টের মধ্যে? এইটা আর এইটা, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে। তো তোমাকে বার করতে হবে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে তুল্য রোধ। বেশ, তাহলে এই দুটো কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 6 আর 2 এর প্যারালাল করলে কত হবে? 2 × 6 বাই 2 + 6 মানে 8, তাহলে 12/8। তাহলে এটা 4 দিয়ে কাটলে 3/2। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা একটা লাগিয়ে দিতে পারি 3/2। তাহলে এটা হচ্ছে আমার 3/2, 3 এটা হচ্ছে আমার 3/2। এইবার দেখো আমার চাই এ আর বি বিন্দুর মধ্যে, কিন্তু তাহলে এইটা আর এইটা, এই দুটো কিসে আছে? এই দুটো আছে আমার শ্রেণীতে। তাহলে 1.5 মানে হচ্ছে 1.5 মানে হচ্ছে 15/10, 15/10 মানে হচ্ছে 3/2। তাহলে 3/2, 3/2 লাগানো আছে শ্রেণীতে, তাহলে কত হয়ে যাবে? 3। তাহলে এই দুটোর পরিবর্তে আমার হয়ে যাচ্ছে 3। জাস্ট অ্যাড করে দেবে 3/2, 3/2 অ্যাড করে বা যোগ করে দেবে, তাহলে কত হবে? 3 হবে। তাহলে 3 হচ্ছে এর সঙ্গে সমান্তরালে আছে 3। তাহলে এই দুটো 3 এখন প্যারালালে আছে, তাহলে কত হয়ে যাবে? 1.5। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হচ্ছে যে 1.5। এবার তো তুমি কারেন্ট বার করতে পারবে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ হচ্ছে 6 আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1.5। তাহলে 60/15, 60/15 মানে 4। তাহলে কারেন্টটা হয়ে যাবে তোমার 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে।
বেশ, তাহলে আজকে এতটা পর্যন্ত থাকলো। পরের দিন আমরা কোষে মিশ্র সমবায়, তারপর তড়িৎচলক বল, বিভব পতন, এগুলোর মধ্যে রিলেশনগুলো দেখবো।